কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস মানে এমন একটি ক্লাস যে ক্লাসটি তোমরা যখন ক্লাসটি অনলাইনে দেওয়া হয় তখন যেমন দেখতে পারো, পরবর্তীতেও এই ক্লাসগুলো তোমাদের মধ্যে থেকে যাবে যদি তোমরা সেটা ডাউনলোড করে রাখো। নিজের পড়ালেখাকে গুরুত্ব দিতে গিয়ে, নিজের জীবনকে গড়তে গিয়ে অবশ্যই তোমাদেরকে এই ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের এই প্রচেষ্টা, সরকারের এই সিদ্ধান্ত এবং সরকারিভাবে যে ব্যবস্থাপনা করা হয়েছে, আমাদের প্রতিষ্ঠান থেকে যে ব্যবস্থা করা হয়েছে, সব কিছুর মূল একটাই লক্ষ্য, তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, পড়ালেখাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এখন বর্তমানে অনলাইন ক্লাস ছাড়া কোনো বিকল্প নেই। কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন ক্লাসের উপর নির্ভর করে তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিতে হচ্ছে। এই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিতে গিয়ে তোমাদের যে প্রযুক্তিগুলো ব্যবহার করতে হচ্ছে, সেই প্রযুক্তিগুলো ইতিমধ্যে তোমাদের মধ্যে পৌঁছে গেছে, কারণ তোমরা এর মধ্যেই এইসব প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছ। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে অনলাইন ব্যবস্থাপনা, ইন্টারনেট, মোবাইল সহ এবং যে ব্যবস্থাপনা, যদি জুম ক্লাস করতে চাও তোমরা, সেই ধরনের ব্যবস্থাপনা, সমস্ত কিছুই প্রযুক্তিগুলো এখন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর কাছে আছে বলে আমি আশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আজকে আমি যে কয়টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে রয়েছে। লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর হিসাবের যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই হতে পাকা বইয়ে হিসাব আলাদা আলাদা শিরোনামে লিখে ব্যালেন্স নির্ণয় করা হয়, তাকেই বা কি নামে অভিহিত করি? আবার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই কিসের মাধ্যমে করি? সেটি কি কোনো হিসাব? প্রিয় শিক্ষার্থীরা, 3টি উত্তরের জন্য 3টি প্রশ্ন তোমাদের প্রস্তুত করা হয়েছে। আশা করি 3টি প্রশ্নেরই উত্তর তোমরা জানো, কারণ লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর আমরা হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি, সেই বইকে কি নামে অভিহিত করা হয়, কি নামে ডাকা হয়, সেটা তোমরা পূর্ববর্তী ক্লাসেও করেছ। লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর হিসাবের যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় সেই বইকে বলা হয় জাবেদা, অর্থাৎ হিসাবের প্রাথমিক বই হলো জাবেদা। হিসাবের প্রাথমিক বই হতে পাকা বইয়ে হিসাব আলাদা আলাদা শিরোনামে লিখে ব্যালেন্স নির্ণয় করা হয়, তাকে খতিয়ান নামে অভিহিত করি। তোমরা জানো খতিয়ান হলো হিসাব বইয়ের রাজা। খতিয়ানকে হিসাব বইয়ের রাজা বলা হয়, কারণ খতিয়ান দেখে আমরা, খতিয়ানের ব্যালেন্সগুলো দেখে একটা হিসাবের নেট পরিমাণটা আমরা জানতে পারি। আবার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা যে তালিকা প্রস্তুত করি সেই তালিকাটিকে বলা হয় রেওয়া মিল, অর্থাৎ খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিল কোনো হিসাব নয়, এটি হিসাবের ব্যালেন্সগুলো বা উদ্বৃত্ত সমূহের একটি তালিকা মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি বিষয়ই আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকের এই আলোচ্য বিষয়কে ভিত্তি করেই আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। জাবেদা, খতিয়ান ও রেওয়া মিল, ইংরেজিতে বলা হয় জার্নাল, লেজার ও ট্রায়াল ব্যালেন্স। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2য় অধ্যায় হিসাবের বইসমূহ আমাদের আজকের পাঠ। এই হিসাবের বইসমূহ থেকে আমরা কতক লেনদেনের হিসাবের প্রাথমিক বইয়ের স্থানান্তর, অর্থাৎ জাবেদাভুক্তকরণ, এবং জাবেদা হতে ওই লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুতকরণ এবং খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে রেওয়া মিল প্রস্তুতকরণ, টোটাল কার্যক্রমটি আমরা আজকে আমাদের ক্লাসে সমাপ্ত করব বলে আশা করি ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে আমরা কি শিখন ফল অর্জন করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে আশা করি লেনদেন সমূহ চিহ্নিত করে জাবেদা প্রস্তুত করতে পারবো, জাবেদা হতে হিসাবের পাকা বই খতিয়ানে স্থানান্তর করতে পারবো, খতিয়ানের ব্যালেন্স নির্ণয় করতে পারবো,
খতিয়ানের ব্যালেন্স হতে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের আজকের এই ক্লাস, আজকের আমাদের শিক্ষণফল হলো লেনদেন সমূহ চিহ্নিত করে জাবেদা ভুক্তকরণ, জাবেদা হতে খতিয়ান হিসাবে স্থান। প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ানের ব্যালেন্স নির্ণয় করতে পারবে বলে আমি আশা করি। খতিয়ানের ব্যালেন্স হতে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতাও যাচাই করতে পারবে। তোমরা এই 4টি কাজ করতে পারবে, এই ধারণা থেকে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি। একটি উদ্দীপক লক্ষ্য করো। জনাব লাহিয়ান 2021 সালের 1 মার্চ তারিখে নগদ 70,000 টাকা, 85,000 টাকার ব্যাংক ব্যালেন্স ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার প্রতিষ্ঠানের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ মাসের 2 তারিখে পণ্য ক্রয় নগদে 20,000 টাকার ও ধারে 25,000 টাকার। মার্চ মাসের 9 তারিখে পণ্য বিক্রয় 30,000 টাকা, তন্মধ্যে 18,000 টাকা নগদে পাওয়া গেল এবং অবশিষ্ট টাকা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা ধারে বিক্রয় করা হলো। মার্চ মাসে 18 তারিখে প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্য টাকার অর্ধাংশ 5% মাত্রায় আদায় হলো। মার্চ 25 10,000 টাকার প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হলো, অর্থাৎ প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করা হলো 10,000 টাকা মূল্যের। মার্চ 28 তারিখে ব্যাংকে জমা 10,000 টাকা। 29 মার্চ মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ 3,000 টাকা। 30 মার্চ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা এবং 31 মার্চ তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা। এই উদ্দীপকটির আলোকে, অর্থাৎ লাহিয়ানের 2021 সালের মার্চ মাসের লেনদেনগুলো হতে তোমাকে জাবেদা প্রস্তুত করতে হবে, জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করতে হবে এবং খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এই উদ্দীপকের আলোকে বেশ কিছু খতিয়ান আমাদেরকে করতে হবে এবং আশা করি এর অনেকগুলো খতিয়ান একসাথে করার কারণে তোমাদের খতিয়ানের উপরে দক্ষতা বৃদ্ধি পাবে এবং জাবেদা থেকে কি করে খতিয়ান প্রস্তুত করতে হয়, খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে কিভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয়, সেই বিষয়টা তোমাদের খুবই ভালোভাবে বোধগম্য হবে। শুরুতে আমরা দেখে নিই জাবেদা। মার্চ মাসের 1 তারিখে নগদ 70,000 টাকা, ব্যাংক ব্যালেন্স ছিল 85,000 টাকা এবং পণ্যদ্রব্য ছিল 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট 70,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 85,000 টাকা। আর যেহেতু পণ্যদ্রব্য আনলে আমাদের ক্রয় হিসাবে দেখাতে হয়, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। 70,000, 85,000 এবং 20,000 এর যোগফল হলো 1,75,000। তাহলে আমাদের এই উদ্দীপকের আলোকে জনাব লাহিয়ান মূলধন বাবদ আনলেন 1,75,000 টাকা। তাহলে আমরা মূলধন হিসাব ক্রেডিট লিখবো 1,75,000 টাকা। মার্চ মাসের 2 তারিখে 45,000 টাকার পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে উল্লেখ আছে নগদে ক্রয় 20,000 আর ধারে ক্রয় 25,000। তাহলে আমরা বুঝতে পারলাম যে 20,000 এবং 25,000 এর যোগফল হলো 45,000, টোটাল ক্রয়। সুতরাং ক্রয় হিসাব ডেবিট 45,000, নগদান হিসাব ক্রেডিট 20,000, প্রদেয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। মার্চ মাসের 9 তারিখে বিক্রয় করা হয়েছে 30,000 টাকার পণ্য, তার মধ্যে নগদে পাওয়া গেছে 18,000 টাকা আর বাকি 12,000 টাকা ধারে বিক্রয় করা হয়েছে। সুতরাং নগদান হিসাব ডেবিট 18,000 টাকা, ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, প্রাপ্য হিসাব ডেবিট 12,000 টাকা এবং বিক্রয় একটি আয়, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আশা করি 1, 2 ও মার্চ মাসের 9 তারিখের লেনদেনগুলোর জাবেদা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী তারিখের জাবেদার দিকে যাই। মার্চের 18 তারিখে প্রাপ্য হিসাবের কাছ থেকে অর্ধেক টাকা পাওয়া গেছে, তাও তাকে 5% বার্তা মঞ্জুর করা হয়েছে। যেহেতু আমরা ধারে বিক্রয় করেছিলাম 12,000 টাকার পণ্য, তার অর্ধেক হলো 6,000 টাকা। 6,000 টাকার 5% 300 টাকা বার্তা মঞ্জুর করলে আমরা নগদ পেলাম 5,700 টাকা। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 5,700, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 300 এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা।
মার্চ মাসের 25 তারিখে প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোনো বিলে স্বীকৃতি প্রদান করি, আমাদের প্রদেয় বিল নামে একটি দায় বৃদ্ধি পায়। যেহেতু প্রদেয় বিল নামের একটি দায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং প্রদেয় হিসাব নামের একটি দায় হ্রাস পাবে। আমরা প্রদেয় বিলের স্বীকৃতি দেই সাধারণত প্রদেয় হিসাবের বিপরীতে। প্রদেয় হিসাবের বিপরীতে যখন আমরা প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করি, তখন আমাদের প্রদেয় হিসাব হ্রাস পায়। প্রদেয় হিসাব দায়, সেটা হ্রাস পেলে ডেবিট হবে। প্রদেয় হিসাব ডেবিট 10,000 টাকা, প্রদেয় বিল হিসাব বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট 10,000 টাকা। মার্চ মাসের 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এটা সাধারণ জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদে টাকা হ্রাস পেয়েছে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। মার্চ মাসের 29 তারিখে মালিক এর সন্তানের স্কুলের বেতন পরিশোধ করা হয়েছে, সুতরাং এটা উত্তোলন। আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট। এতে ব্যবসার নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। 29শে মার্চ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 29শে মার্চের পরবর্তী জাবেদাগুলো আমরা দেখে নিই। মার্চ মাসের 30 তারিখে ব্যাংক চার্জ ধার্য করেছে 200 টাকা। ব্যাংক চার্জ একটি ব্যয়, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। এতে ব্যাংক ব্যালেন্স কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। মার্চ মাসে 31 তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক যদি পণ্য উত্তোলন করে, তাতে ব্যবসার ক্রয়ের পরিমাণ হ্রাস পায়, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা আমাদের উদ্দীপকে প্রদত্ত লেনদেনগুলোর আলোকে জাবেদার কাজটি সম্পন্ন করলাম। মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত যে কয়টি লেনদেন ছিল, সবগুলো লেনদেনেরই জাবেদা আমরা প্রস্তুত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, জাবেদা প্রস্তুতের পর আমরা খতিয়ানের করতে যাব। খতিয়ানে জাবেদার প্রতিটি হিসাব, এক এক ধরনের হিসাবের জন্য এক একটি খতিয়ান করতে হবে। প্রথমেই আমরা করব নগদান হিসাব। মূলধন বাবদ নগদ আনা হয়েছিল 70,000 টাকা। জাবেদাতে ছিল নগদান হিসাব ডেবিট। আমরা ডেবিটের টাকার ঘরে লিখলাম 70,000 টাকা, আর বিবরণের ঘরে লিখলাম মূলধন হিসাব। যেহেতু ক্রেডিট দিকে যে বিবরণটা থাকে সেটা আমরা লিখি খতিয়ান করার সময়, সুতরাং আমরা লিখব মার্চ মাসে 1 তারিখে মূলধন হিসাব ডেবিট দিকে 70,000 টাকা, ব্যালেন্সেও থাকবে ডেবিট দিকে 70,000 টাকা। মার্চ মাসের 2 তারিখে নগদে ক্রয় করা হয়েছে 20,000 টাকার পণ্য। 70,000 টাকা হতে 20,000 টাকা নগদে ক্রয় করা হলে আর ব্যালেন্স রইল 50,000 টাকা। মার্চ মাসের 9 তারিখে বিক্রয় করা হয়েছিল 30,000 টাকার, তোর মধ্যে 18,000 টাকা নগদ পাওয়া গিয়েছিল। 50,000 টাকার সাথে 18,000 টাকা যোগ হয়ে 68,000 টাকা নগদের ডেবিট ব্যালেন্স নির্ণয় হলো। মার্চ মাসে 18 তারিখে প্রাপ্য হিসাবের কাছ থেকে অর্ধেক পাওয়া গিয়েছিল। যেহেতু আমরা ধারে 12,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, তার অর্ধেক 6,000 টাকা। সেই ক্ষেত্রে প্রাপ্য হিসাবকে 5% ছাড় দেওয়া হয়েছে। 6,000 টাকা 5% ছাড় মানে 300 টাকা ছাড়। সুতরাং প্রাপ্য হিসাব নামে আমরা নগদে পাবো 5,700 টাকা। 68,000 এবং 5,700 টাকা যোগ করলে 73,700 টাকা। মার্চের 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 10,000 টাকা, তাতে নগদ টাকা হ্রাস পেয়েছে। 73,700 টাকা থেকে 10,000 টাকা হ্রাস পেলে থাকবে 63,700 টাকা। এবং মার্চের 29 তারিখে নগদ উত্তোলন করেছে মালিক, অর্থাৎ মালিকের ছেলের স্কুলের বেতন দেওয়া মানে মালিকের উত্তোলন করা। নগদ উত্তোলন 3,000 টাকা, তাতেও আমাদের নগদ টাকা 3,000 টাকা হ্রাস পেয়েছে। 63,300 টাকা হতে 3,000 টাকা বাদ দিলে 60,700 টাকা আমাদের নগদান হিসাবের ব্যালেন্স। আমাদের প্রথম খতিয়ানটি সম্পন্ন হলো। আমরা আমাদের দ্বিতীয় তৃতীয় খতিয়ানের দিকে নজর দেই। আমাদের দ্বিতীয় খতিয়ান হলো মূলধন হিসাব। আমরা জানি মূলধন বাবদ নগদ ক্রয় করা হয়েছিল, নগদ আনা হয়েছিল 70,000 টাকা, ব্যাংক ব্যালেন্স আনা হয়েছিল 85,000 টাকা এবং পণ্যদ্রব্য আনা হয়েছিল 20,000 টাকা। পণ্যদ্রব্যকে আমরা ক্রয় হিসাব লিখি 70, 85 এবং 20 যোগ করলে 1,75,000 টাকা মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এটার ব্যালেন্স হবে ক্রেডিট ব্যালেন্স। তাহলে মূলধন হিসাবের ব্যালেন্সটি হবে ক্রেডিট ব্যালেন্স 1,75,000 টাকা। এরপরে আমরা করব ব্যাংক হিসাব।
মূলধন বাবদ আনা হয়েছিল 85,000 টাকা, ব্যাংক ব্যালেন্স ডেবিট দিকে লিখবো 85,000 টাকা। মার্চের 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 10,000 টাকা, সুতরাং বৃদ্ধি পেল 85,000 আর 10,000 মিলে ব্যাংকে ব্যালেন্স দাঁড়ালো 95,000। এবং মার্চ মাসের 30 তারিখে ব্যাংক চার্জ কর্তন করেছে 200 টাকা। 95,000 টাকা হতে 200 টাকা চার্জ কর্তনের ফলে ব্যাংকে ব্যালেন্স রইল 94,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক ব্যালেন্সের সাথে সাথে আমাদের 3টি খতিয়ান করা সম্পন্ন হলো। আমরা এখন চতুর্থ ও পঞ্চম খতিয়ান করব, ক্রয় হিসাব। চতুর্থ খতিয়ানে ক্রয় হিসাব। মূলধন বাবদ যে পণ্য দ্রব্য আনা হয়েছিল সেখানে ছিল 20,000 টাকার পণ্য, আমরা লিখব মূলধন হিসাব 20,000 টাকা, কারণ ক্রয় হিসাব একটি ব্যয়, এটা ডেবিট ঘরে বসে মূলধন হিসাব লিখে 20,000 টাকা, ব্যালেন্সও 20,000 টাকা। তার পরবর্তীতে নগদে ক্রয় করা হয়েছে 20,000 টাকার পণ্য এবং ধারে ক্রয় করা হয়েছে 25,000 টাকার পণ্য। এই 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। এই 45,000 এবং 20,000 যোগ করে 65,000 টাকা ডেবিট ব্যালেন্স। আর মার্চ মাসের শেষ তারিখে অর্থাৎ 31শে মার্চ তারিখে পণ্য উত্তোলন করেছেন মালিক 500 টাকা, এতে ক্রয়ের পরিমাণ কমে গেছে 65,000 টাকা হতে 500 টাকা কমে 64,500 টাকা ক্রয় হিসাবের ব্যালেন্স রইল। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় হিসাবের পর আমরা করব বিক্রয় হিসাব। আমরা জানি 30,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, তার মধ্যে নগদে পাওয়া গিয়েছে 18,000 আর ধারে বিক্রয় করা হয়েছে 12,000। সুতরাং বিক্রয় হিসাবে আসবে নগদান হিসাব 18,000 ক্রেডিট দিকে এবং প্রাপ্য হিসাব, ধারে বিক্রয়ের কারণে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, প্রাপ্য হিসাব 12,000 টাকা ক্রেডিটের ঘরে। 18,000 এবং 12,000-এর ব্যালেন্স হলো 30,000 টাকা ক্রেডিটের ঘরে বসবে। আমাদের ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুতের পরে পরবর্তী খতিয়ান প্রস্তুত করব প্রদেয় হিসাব। আমরা জানি ধারে ক্রয়ের মাধ্যমে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। মার্চ মাসের 1 তারিখে ক্রয় ছিল না, অর্থাৎ ধারে ক্রয় করা হয়েছিল যে তারিখে, সেই তারিখটা হবে এখানে ক্রয় হিসাব। ক্রেডিট দিকে বসবে, যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে 25,000, ব্যালেন্সও 25,000। পরবর্তীতে প্রদেয় বিল হিসাব নামে, অর্থাৎ প্রদেয় বিলে আমরা যখন স্বাক্ষর করলাম, সম্মতি দিলাম, তখন প্রদেয় হিসাব হ্রাস পাবে, তাই 10,000 টাকা প্রদেয় হিসাব হ্রাস পেয়ে 25,000 থেকে 10,000 টাকা কমে 15,000 টাকা হলো প্রদেয় হিসাবের ব্যালেন্স। প্রদেয় বিল হিসাব মার্চ মাসের 9 তারিখে, প্রিয় শিক্ষার্থীরা, ওইটাও ছিল প্রদেয় বিল হিসাবটা 9 তারিখে। প্রদেয় বিল হিসাব লিখবো আমরা এখানে 9 তারিখে। এখানে এসে প্রদেয় বিল হিসাবে 9 তারিখে যখন আমরা প্রদেয় বিলে 10,000 টাকার স্বীকৃতি দিলাম, প্রদেয় বিল বৃদ্ধি পেল, প্রদেয় হিসাব হ্রাস পেল। আমরা লিখব প্রদেয় হিসাব 10,000 টাকা ক্রেডিট দিকে এবং ব্যালেন্সও থাকবে 10,000 টাকা। প্রদেয় হিসাব প্রস্তুতের পরে আমরা প্রস্তুত করব প্রাপ্য হিসাব। আমরা জানি প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে। মার্চ মাসের 9 তারিখে ধারে বিক্রয় করা হয়েছিল 12,000 টাকা। আমরা লিখব বিক্রয় হিসাব 12,000 টাকা ডেবিটের ঘরে, ব্যালেন্সও 12,000 টাকা ডেবিটের ঘরে। পরবর্তীতে অর্ধেক টাকা পাওয়া গিয়েছিল, অর্থাৎ 6,000 টাকা 5% ছাড়ে পাওয়া গিয়েছিল। সুতরাং নগদে পাওয়া গিয়েছিল 18 তারিখে 5,700 টাকা এবং বার্তা প্রদান করা হয়েছিল 300 টাকা। তাতে আমাদের প্রাপ্য হিসাবের ব্যালেন্স দাঁড়ালো 6,000 টাকা। প্রদত্ত বার্তা হিসাব, আমরা প্রাপ্য হিসাবের বিপরীতে 300 টাকা প্রদত্ত বার্তা, অর্থাৎ বার্তা ছাড় দিয়েছিলাম আমরা 300 টাকা, তাই আমরা লিখব প্রাপ্য হিসাব লিখে প্রদত্ত বার্তা ডেবিট ঘরে 300 টাকা এবং ব্যালেন্সেও ডেবিটের ঘরে 300 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা খতিয়ানের উত্তোলন হিসাব প্রস্তুত করব। আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু এটা মূলধনের বিপরীত। 29 তারিখে মালিকের ছেলের স্কুলের বেতন হিসাবে 3,000 টাকা প্রদান করা হয়েছিল, সেটা উত্তোলন, আমাদের নগদ চলে গিয়েছিল, আমরা লিখব নগদান হিসাব। আর 31 তারিখে মালিক পণ্য নিয়ে গেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য 500 টাকা, সেটা লিখব ক্রয় হিসাব। 29 তারিখে ব্যালেন্স ডেবিট ব্যালেন্স 3,000 টাকা এবং 31 তারিখে 500 টাকা যোগ হয়ে 3,500 টাকা। তাহলে আমাদের উত্তোলন হিসাবে ডেবিট ব্যালেন্স বের হলো 3,500 টাকা। এরপর আমরা করব ব্যাংক চার্জ হিসাব। আমরা জানি ব্যাংক চার্জও একটা ব্যয়।
এতে ব্যাংকের টাকা হ্রাস পায়। মার্চ মাসের 30 তারিখে আমরা লিখব ব্যাংক হিসাব, কারণ ব্যাংক চার্জের জাবেদা ছিল ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা ডেবিটের ঘরে 200 টাকা লিখব এবং বিবরণের ঘরে লিখব ব্যাংক হিসাব 200 টাকা, ব্যালেন্সও ডেবিটের ঘরে যাবে 200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে ব্যাংক চার্জের ব্যালেন্স ডেবিটে 200 টাকা, রেওয়া মিল করার সময় সেটা ডেবিটেই বসবে ব্যাংক চার্জ নামে। উত্তোলনের ব্যালেন্স ডেবিটে 3500 টাকা, রেওয়া মিল করার সময়ও রেওয়া মিলের ডেবিট দিকে 3500 বসবে। এইভাবে প্রতিটি হিসাবের যে হিসাবের ব্যালেন্সটি যে দিকে বের হয়েছে সেই ব্যালেন্সটি সর্বশেষ তারিখে যে দিকে ব্যালেন্সটি রয়েছে আমরা রেওয়া মিল করার সময় ঠিক ওই দিকে বসালেই আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে রেওয়া মিল প্রস্তুত হয়ে যায়। খতিয়ান প্রস্তুতের পর আমরা রেওয়া মিল প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের আলোকে জাবেদা করলাম এবং জাবেদার পর 11টি খতিয়ান প্রস্তুত করলাম। এই 11টি খতিয়ান হিসাবের নাম আমি এখানে লিখলাম: নগদান হিসাব, মূলধন হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় বিল হিসাব, প্রাপ্য হিসাব, প্রদত্ত বার্তা হিসাব, উত্তোলন হিসাব এবং ব্যাংক চার্জ হিসাব। এই প্রতিটি খতিয়ানের ব্যালেন্সের ঘরে যে দিকে ব্যালেন্স সর্বশেষ তারিখে ব্যালেন্সটা যে দিকে রয়েছে আমরা রেওয়া মিলের সেদিকেই বসাইব। নগদান হিসাবের ডেবিট দিকে ব্যালেন্সটি রয়েছে 60,700 টাকা, আমরা রেওয়া মিলের ডেবিটে লিখলাম 60,700। মূলধন হিসাবের ক্রেডিটে রয়েছে 1,75,000, আমরা রেওয়া মিলের ক্রেডিটে লিখলাম 1,75,000। ব্যাংক হিসাবের ডেবিটে 94,800, আমরাও ব্যাংক হিসাবের ডেবিট দিকে লিখলাম 94,800। ক্রয় হিসাবটি লক্ষ্য করলে দেখবে ডেবিট দিকে ব্যালেন্স রয়েছে 64,500, আমরাও ক্রয় হিসাবের ডেবিট দিকে ব্যালেন্সটি 64,500 টাকা লিখলাম। বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে ব্যালেন্স রয়েছে 30,000, আমরা ক্রেডিট দিকে লিখলাম 30,000। প্রদেয় হিসাবের ক্রেডিট দিকে রয়েছে ব্যালেন্স, তাই আমরা ক্রেডিট দিকে 15,000 লিখলাম। প্রদেয় বিল হিসাবেও অনুরূপ ক্রেডিট দিকেই রয়েছে। প্রাপ্য হিসাব ডেবিট ব্যালেন্স 6,000 টাকা, প্রদত্ত বার্তা ডেবিট ব্যালেন্স 300 টাকা, উত্তোলন ডেবিট ব্যালেন্স 3,500 টাকা এবং ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যালেন্স 200 টাকা। আমাদের ডেবিট দিকের যোগফল হলো 2,30,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল 2,30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুই দিকের যোগফলটি আমাদের মিলে গেল, এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হলো। অর্থাৎ আমরা জাবেদা খতিয়ান যে প্রস্তুত করলাম লেনদেনগুলোর প্রেক্ষিতে আশা করা যায় যে জাবেদা এবং খতিয়ান সঠিকভাবেই করা হয়েছে এবং খতিয়ানের উদ্বৃত্তগুলো সঠিকভাবেই নিরূপণ করা হয়েছে। তারপরও অনেক সময় কিছু কিছু ভুলভ্রান্তি আছে, যে ভুলভ্রান্তি হলে রেওয়া মিলের দুই দিক মিলে যায়, সেই ধরনের ভুলভ্রান্তি থাকতেও পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় জাবেদা খতিয়ান প্রস্তুতের পরে যখন আমরা রেওয়া মিল প্রস্তুত করি, সেই রেওয়া মিলের দুই দিক যখন মিলে যায় তখন হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে বলেই ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই রেওয়া মিলের ডেবিট দিকে যে ব্যালেন্সগুলো ছিল খতিয়ানের ডেবিট দিকে সেগুলো ডেবিট দিকে লিখলাম এবং খতিয়ানের ক্রেডিট দিকে যে ব্যালেন্সগুলো ছিল সেগুলো ক্রেডিট দিকে লিখলাম। এখন আমি তোমাদের সামনে এটা উপস্থাপন করছি অন্যভাবে। অর্থাৎ রেওয়া মিলে ডেবিট দিকে কি বসে একটু খেয়াল করো। নগদান হিসাব সম্পদ ডেবিট, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব ক্রেডিট, ব্যাংক হিসাব সম্পদ ব্যাংক ব্যালেন্স সম্পদ ডেবিট, ক্রয় হিসাব ব্যয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব আয় তাই ক্রেডিট, প্রদেয় হিসাব দায় তাই ক্রেডিট, প্রদেয় বিল ও দায় সেটা ক্রেডিট, প্রাপ্য হিসাব সম্পদ তাই ডেবিট, প্রদত্ত বার্তা ব্যয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব মালিকানা সত্ত্বকে হ্রাস করে তাই মালিকানা সত্ত্ব যেহেতু ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক চার্জ একটি ব্যয়, সেক্ষেত্রে ব্যাংক চার্জ ডেবিট হয়েছে। তোমরা যদি খেয়াল করো, আমরা যখন মালিক পণ্য উত্তোলন করেছিল তখন আমরা জাবেদা করেছিলাম উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সেই ক্ষেত্রে আমরা ক্রয় একটি ব্যয়, এটাকে ক্রেডিট দিকে লিখলাম কেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো ব্যয় সংগঠিত হয় তখন আমরা সেই হিসাবটি ডেবিট দিকে লিখি, কিন্তু যদি কোনো ব্যয় হ্রাস পায় তখন আমরা সেটাকে ক্রেডিট দিকে লিখি। যেহেতু উত্তোলন করার ফলে ক্রয় হ্রাস পেয়েছে, ক্রয় একটি ব্যয়,
এই জন্য স্বাভাবিকভাবে ক্রয় হিসাব ডেবিট হলেও পণ্য উত্তোলনের ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আমাদের যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আধুনিক পদ্ধতিতে বা সমীকরণ পদ্ধতিতে সূত্র ঠিক কি তোমরা খুব ভালো করেই জানো, তারপর আমি মনে করে দিচ্ছি। সম্পদ বৃদ্ধি হলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই সূত্রগুলো আমরা ব্যবহার করে রেওয়া মিল প্রস্তুত করি। তোমরা কয়েকভাবে চিন্তা করে রেওয়া মিলটি প্রস্তুত করতে পারো, আবার আমি যেভাবে বললাম এভাবে চিন্তা করো সুন্দর মতো রেওয়া মিল প্রস্তুত করতে পারো। আশা করি আজকের এই ক্লাসে তোমাদের জাবেদা, খতিয়ান এবং রেওয়া মিল প্রস্তুতকরণের যে ধাপগুলো আমি উপস্থাপন করলাম, প্রতিটি ধাপ যদি তোমরা বাড়িতে বারংবার প্র্যাকটিস করো এবং আমার এই ভিডিওটি যদি ডাউনলোড করে বারবার দেখো, আমার বিশ্বাস তোমরা ভালো করবে এবং এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় লিখতে পারবে। এবং আমরা যখন আবার তোমাদেরকে আমাদের ক্লাসে দেখব বা ক্লাসে আমাদের সাথে দেখা হবে, তখন আমরা তোমাদের নোট খাতাগুলো তলব করব। সেগুলোতে যেন আমাদের এই ক্লাসগুলো অবশ্যই থাকে, কারণ আমাদের এই প্রচেষ্টা তোমরা কতটুকু গুরুত্ব দিচ্ছ, তোমরা এই কাজগুলো ঠিক মতো করতেছো কিনা, এই চেষ্টাটা তোমাদের আছে কিনা সেটা আমাদের দেখা দরকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে দিই, আমার মোবাইল নাম্বার হয়তো তোমরা অনেকেই জানো, তাছাড়া ফেসবুক, মেসেঞ্জার এগুলো তো তোমাদের জানাই আছে। তোমরা যারা জুম ক্লাস করতে চাও তারা আমাকে মোবাইল নাম্বার জানাও, অথবা আমাকে ফোন করো, অথবা আমাকে কোনো না কোনোভাবে যোগাযোগ করো। আমি জুমে সরাসরি তোমাদের ক্লাস নিলে তোমরা সেই ক্লাসগুলোতে রেসপন্স করতে পারবে, তোমাদের সমস্যাগুলো সরাসরি আমাকে বলতে পারবে। যদিও এই ক্লাসের নিচেও মেসেজের মাধ্যমে তোমরা জানাতে পারো, কিন্তু জুম ক্লাস করলে তোমরা সরাসরি প্রশ্নগুলো করতে পারবে। তাই আমি আশা করি তোমাদের সহযোগিতা পাবো। আমি জুম ক্লাসের জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছি। তোমরা যখনই আমার সাথে যোগাযোগ করে একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী যখন আমি পাবো যাদের জুম ক্লাসে অংশগ্রহণ করার মতো প্রযুক্তি রয়েছে, নেট রয়েছে, মোবাইল রয়েছে বা ল্যাপটপ রয়েছে, তারা যদি আমার সাথে যোগাযোগ করো এবং আমি যদি মনে করি যে এই ক্লাসটি আয়োজন করলে সার্থক হব, তাহলে আমি অবশ্যই জুম ক্লাসের মাধ্যমে পরবর্তী ক্লাসগুলো নিব। আমি এই আশা রাখি। এই আশা রেখে আজকের যে ক্লাসটি আমি করলাম, আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে তোমরা এই উত্তরগুলো তোমাদের নোট খাতায় লিখবে অবশ্যই। আশা করি তোমরা এগুলো পারবে। রেওয়া মিলে ডেবিট পাশ ও ক্রেডিট পাশের ঘরে কোন বিবেচনায় কোন কোন হিসাবের ব্যালেন্স সমূহ লিখতে হয়, দুই দিকের যোগফল না মিললেও তৎক্ষণাৎ ভুল ত্রুটি খুঁজে না পেলে সাময়িকভাবে দুদিকের যোগফল মিলাতে কি হিসাব লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলোর উত্তর তোমরা সুন্দর মতো দিতে পারবে এবং এই যে প্রশ্নগুলো আজকের আলোচনার আলোকে সমস্ত কিছু আলোচনা হয়েছে, এগুলোর উত্তর তোমরা তোমাদের নোট খাতায় লিখে রাখবে। আমরা পরবর্তীতে দেখব। তোমাদের জন্য বাড়ির কাজ। মোহন ট্রেডার্সের 2021 সালের এপ্রিল মাসে সম্পাদিত লেনদেন সমূহ নিম্নরূপ। এপ্রিলের 1 নগদ 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। এপ্রিল 4 ধারে ও নগদে মাল ক্রয় যথাক্রমে 50,000 টাকা ও 20,000 টাকা। এপ্রিল 6 কাগজ কলম ও কালি ক্রয় 50,000 টাকা। কাগজ কলম ও কালি ক্রয় 150 টাকা এপ্রিলের 6 তারিখে। এপ্রিলের 10 তারিখে মাল বিক্রয় 3,100 টাকা। এপ্রিলের 15 তারিখে ব্যাংক ঋণ পরিশোধ 30,000 টাকা। 19 এপ্রিল নগদে মাল ক্রয় 18,000 টাকা। এপ্রিলের 26 তারিখে পাওনাদারকে 5% বার্তায় সম্পূর্ণ দায় পরিশোধ। এপ্রিল 29 তারিখে ধারে বিক্রয় 13,000 টাকা এবং 30 এপ্রিল তারিখে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা,
যে লেনদেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এই লেনদেনগুলোর প্রেক্ষিতে তোমাদের করতে হবে ক, লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত করো। খ, জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর করে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করো। এবং গ, খতিয়ান উদ্বৃত্তগুলো প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।